হ্যালো, মেহরাব স্যার বলছেন? জি, কে বলছেন আপনি? স্যার, আমি হসপিটাল থেকে ডাক্তার শামীম বলছি। এখানে ২টা খুন করা হয়েছে স্যার। সেটাও আবার একটা ছেলে তার নিজের মা বোনকে খুন করেছে। শুধু তাই না স্যার, আমরা যখন লাশগুলো দেখি তখন লাশের গায়ে সুতোর পরিমাণও কোনো কাপড় ছিল না। আমাদের মনে হচ্ছে লাশের সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে। ডাক্তার শামীমের শেষ কথাটা শুনে বুকটা ধুক করে উঠল। লাশের সাথে শারীরিক সম্পর্ক ভাবা যায়? প্রচণ্ড শখ নিয়ে বললাম, পাগল হয়ে গেছেন আপনি? কি বলছেন এসব? একে তো বলছেন ছেলে খুন করেছে তার নিজের মা বোনকে, তার উপর আবার বলছেন লাশের সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে। কি বলছেন বুঝতে পারছেন? স্যার, আমি এমনি এমনি কিছু বলছি না। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। এখানে আসলে সব বুঝতে পারবেন। কথাটা বলে ডাক্তার শামীম কলটা কেটে দিলেন। আমি মোবাইলের দিকে বড় বড় চোখে কিছু সময় তাকিয়ে রইলাম। এটা কিভাবে সম্ভব? ছেলে তার নিজের মা বোনকে খুন করেছে, এটা বিশ্বাসযোগ্য। এমন অনেক হচ্ছে, কিন্তু লাশের সাথে শারীরিক সম্পর্ক ভাবতেই আমার শরীরটা শিউরে উঠছে। কনস্টেবল আসিফকে নিয়ে হসপিটালে পৌঁছালাম। হসপিটালের প্রত্যেকটা মানুষ এই ঘটনা নিয়ে কানাকানি করছে। কেউ বলছে এটা কোনো জিনের কাজ, আবার কেউ বলছে নিজের ছেলেই প্রথমে রেপ করেছে তারপর খুন। আমাকে দেখা মাত্র একজন ডাক্তার এসে বললেন, স্যার, আমি ডাক্তার শামীম। আপনাকে কল করেছিলাম, চলুন আপনাকে ঘটনাস্থলে নিয়ে যাই। ডাক্তার শামীমের পিছন পিছন হেঁটে একটা কেবিনে ঢুকলাম। 2টা লাশ, একটা বেডে, অন্যটা ফ্লোরে পড়ে আছে। খুন করা হয়েছে দুজনকেই। রুমের এক কোনায় বসে মাথা নিচু করে কান্না করছে একটা ছেলে। আমি বললাম, ছেলেটাকে? ডাক্তার শামীম খানিকটা রেগে বললেন, মেহরাব স্যার, এই ছেলেটা এখন কান্নার অভিনয় করছে। আপনি একদম ওর কান্নায় গলবেন না। এই ছেলেটাই খুনি। ছেলেটার নাম রাজু। যে 2জন মারা গেছে, একজনের নাম মায়া হক, ছেলেটার মা, অন্যজন সামিয়া, ছেলেটার বোন। তো ছেলেটাই যে খুন করেছে এটার প্রমাণ কি? আর লাশের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে এটাই বা কিভাবে বুঝলেন? স্যার, গতকাল রাতে এই ছেলেটার সাথে তার মায়ের কিছু একটা নিয়ে অনেক ঝগড়া হয়। অনেক চিল্লাচিল্লি করছিলেন ওর মা। হসপিটালের অনেকেই শুনেছে তাদের এই চিল্লাচিল্লি। তারপর শেষ রাতে কি হয়েছে এটা তো স্যার আমরা জানি না। কিন্তু আজকে সকালে একজন নার্স ওদের কেবিনে আসা মাত্রই চিৎকার করে ওঠে। আমরা সবাই চিৎকার শুনে কেবিনে আসি। এসে দেখি এই ছেলেটা তার মায়ের লাশের কাছে দাঁড়িয়ে আছে, হাতে একটা রক্তাক্ত ছুরি। ওর মায়ের শরীরে তখন রক্তে লাল, শরীরে কোনো জামা কাপড় নেই। আমি তাদের লাশটার কাছে যাই, দেখেই বোঝা যাচ্ছিল শারীরিক সম্পর্ক করা হয়েছে। ফ্লোরে আরেকটা লাশ পড়েছিল, স্বামী আর লাশ, ছেলেটার বোন, কিন্তু স্বামী আর শরীরে কাপড় ছিল। এই রুমে ওরা 3জনই ছিল স্যার, মা, মেয়ে এবং ছেলে। মা মেয়ে খুন হয়েছে, শুধু বেঁচে আছে এই ছেলে। আমরা সবাই নিজের চোখে দেখেছি রক্তাক্ত ছুরি হাতে এই ছেলেকে লাশের পাশে দাঁড়িয়ে থাকতে। এখন আপনিই বলুন স্যার, খুনটা রাজু ছাড়া আর কে করবে? আর বাকি রইল মায়া হক, মানে ছেলেটার মায়ের লাশের সাথে শারীরিক সম্পর্কের কথা। এটা তো স্যার আমরা পরীক্ষা করলেই নিশ্চিত হয়ে যাব, যদি আপনি পারমিশন দেন। আমি ডাক্তার শামীমকে কিছু বললাম না। লাশগুলোর দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছি। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মায়া হকের লাশে কোনো কাপড় ছিল না, আবার সামিয়া নামের মেয়েটার শরীরে কাপড় আছে। অথচ দুজনকেই একইভাবে খুন করা হয়েছে। কি অদ্ভুত! এটার মানে হচ্ছে মায়া হকের লাশের সাথে কিছু একটা করা হয়েছে, যেটা সামিয়া নামের মেয়েটার সাথে করা হয়নি। আচ্ছা, প্রথমে রেপ করে তারপর খুন নয় তো? নাকি খুনের পর লাশের সাথে শারীরিক সম্পর্ক? কিছু ভাবতে পারছি না। পোস্টমর্টমের রিপোর্ট পেলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। লাশগুলোর দিকে তাকিয়ে এইসব কথা ভাবছি, ঠিক এমন সময় ফ্লোরে বসে থাকা রাজু কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি মারিনি আমার মা বোনকে। আমি কিছু করিনি স্যার। এই প্রথম আমি ছেলেটার দিকে ভালোভাবে তাকালাম। কোথাও যেন দেখেছি ছেলেটাকে। মস্তিষ্কে একটু চাপ দিয়ে চিন্তা করতেই মনে পড়ল, ওই দিন রাস্তায় একজন বৃদ্ধ মহিলাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল ছেলেটা। স্বাভাবিকভাবেই ঘটনা আমার নজরে পড়ল। আজকের যুগেও রাস্তার মানুষদের জন্য এতটুকুই বা কে করে? কোনো বড় মনের মানুষ ছাড়া এই ধরনের কাজ অন্য কেউ করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ছেলেটাই তো এখন এত জঘন্য পাপ করবে? কিছু তো গন্ডগোল লাগছে। কিছু একটা কাহিনী আছে আমি নিশ্চিত,
কিন্তু আপাতত সব প্রমাণ যেহেতু রাজুর বিরুদ্ধে, তাই বাধ্য হয়েই রাজুকে ধরে থানায় নিয়ে আসতে হবে। কনস্টেবল অফিসকে বললাম লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করো, সাথে খুনের অস্ত্র এবং লাশের ওপর কার আঙুলের ছাপ পাওয়া যায় এটাও ফরেন্সিক ল্যাব থেকে টেস্ট করাও। খুনি যেই হোক, শাস্তি তাকে পেতেই হবে। ঠিক আছে স্যার। আমি রাজুকে ধরে থানায় নিয়ে আসলাম। পুরোটা রাস্তা ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছিল, স্যার আমি খুন করিনি, আমি খুনি না। কেন জানি না, আমার মনটাও বলছিল এখানে কাহিনীটা অন্য কিছু। কিন্তু একটা রুমে 3টে মানুষ, 2জন খুন, 1জন বেঁচে আছে, তাও আবার সেই একজনকে রক্তাক্ত ছুরি হাতে লাশের পাশে দাঁড়িয়ে দেখতে দেখেছেন অনেকেই। হিসাবটা মেলাতে পারছি না। সবচাইতে ইম্পর্টেন্ট কথা যে শরীরের চাহিদা মেটানোর জন্য মানুষের অনেক উপায় থাকতে কেউ লাশের সাথে শারীরিক সম্পর্ক কেন করতে যাবে? এটা কেমন মানসিকতা, এ কেমন নোংরামি? রুলস অনুযায়ী আসামির সবকিছু জমা রেখে তারপর জেলে নেওয়া হয়। রাজুর সবকিছু জমা রাখলাম, কিন্তু রাজু কান্না করতে করতে বলল, স্যার আমার মানি ব্যাগটা আমাকে নিতে দিন, আমার মায়ের ছবি আছে এই মানি ব্যাগে। কথাটা শুনে আমি ড্যাব ড্যাব করে রাজুর দিকে তাকিয়ে রইলাম। একটা ছেলে তার মাকে কতটা ভালোবাসলে তার ছবি সব সময় সাথে রাখে, এই ছেলে কিনা তার মা বোনকে জঘন্যভাবে খুন করে নোংরামি করবে? অসম্ভব। আমি বললাম, সত্যি করে বলো, ঠিক কি হয়েছিল ওই রাতে? রাজু চোখটা মুছতে মুছতে বলল, সন্ধ্যায় হুট করেই আমার বোন সামিয়ার বুকে ব্যথা শুরু হয়ে যায় স্যার। ব্যথায় কাতরাচ্ছিল সামিয়া। আমরা তাড়াতাড়ি সামিয়াকে হসপিটালে নিয়ে যাই। তখন সন্ধ্যা 7টা বাজে। ডাক্তার শামীম সামিয়াকে একটা ইনজেকশন দেন এবং বলেন 2 দিন হসপিটালেই থাকার জন্য। সামিয়ার কিছু টেস্ট করানো লাগবে। আমরাও থেকে যাই। রাত 9টায় সামিয়ার বাবা আরিফ সাহেব আসেন। রাজুর কথা শেষ করার আগেই আমি রাজুকে থামালাম। বললাম, সামিয়ার বাবা মানে? মেহরাব স্যার, আমার যখন 4 বছর বয়স তখন আমার আব্বু মারা যায়। আম্মু দ্বিতীয় বিয়ে করেন। সামিয়া আমার নিজের বোন না। আরিফ সাহেব এসে সামিয়াকে দেখে আবার চলে যান। আমার প্রচণ্ড রাগ হয় এই মানুষটাকে দেখলে। এই মানুষটার চরিত্র ভীষণ খারাপ স্যার। বেশিরভাগ রাত তো উনি বাসাতেই আসেন না, মেয়েদের নিয়ে ফুর্তি করেন। আম্মুকে বলতেন ব্যবসার কাজে বাইরে যাচ্ছেন, কিন্তু আমি তো জানতাম উনি কি করেন। আম্মুকে এসে বললে উল্টে আমার সাথেই রাগারাগি করত, আমার কথা বিশ্বাস করতো না। উনি সামিয়াকে দেখে চলে যাওয়ার পর আমি আম্মুকে বললাম, এই লম্পট মানুষটা এখানে যদি আসারই কথা ছিল তাহলে আমাকে নিয়ে আসলো কেন? আম্মু এটা শুনেই আমার উপর রেগে যান, চিল্লাচিল্লি করেন। আর এই চিল্লাচিল্লি হসপিটালে সবাই শুনেছিল। তো আরিফ সাহেব এসে নিজের অসুস্থ মেয়েকে একবার দেখেই চলে গেলেন, হসপিটালে থাকলেন না। রাজু চিল্লিয়ে উঠল, উনি কোনো মানুষদের কাতারই পড়েন না স্যার। আমি চাইছি না এই মানুষটাকে নিয়ে কথা বলতে। আমার তো মনে হয় এই মানুষটাই খুনি। আমার বাবাকেও হয়তো এই মানুষটাই খুন করেছে। আমি প্রচণ্ড অবাক হয়ে বললাম, মানে? পাগলের মতন কি বলছে এসব মেহরাব স্যার? আমি উল্টোপাল্টা কিছু বলছি না। আমার বাবার বন্ধু ছিলেন এই আরিফ সাহেব। একদিন একসাথে তারা গাড়ি করে কোথাও যাচ্ছিলেন, অ্যাক্সিডেন্ট হলো। আমার বাবা মারা গেলেন, অথচ এই আরিফ সাহেব বেঁচে গেলেন। ওসব পুরনো কথা বাদ দিন স্যার। এই আরিফ সাহেবকে নিয়ে আমার আর কিছু বলতে চাই না। রাজুর কথা শুনে স্পষ্ট বুঝতে পারলাম সে কতটা ঘৃণা করে আরিফ সাহেবকে। আমি বললাম, বুঝলাম, আরিফ সাহেবের ওপর তীব্র রাগ আছে তোমার। বাদ দিলাম এসব। ওই রাতে তারপর কি হলো? আমি আম্মুর সাথে রাগারাগি করে হসপিটালের নিচে চলে আসি। রাস্তায় প্রায় ঘন্টা খানেক হাঁটাহাঁটি করি। আমার যখন ভীষণ রাগ হয় তখন রাস্তায় একলা একলা হাঁটলে আমার রাগ কমে যায়। আমার রাগ কমে যাওয়ার পর আমি কেবিনে ফিরে আসি। তখন রাত 12টা। আমি দেখলাম আম্মু এবং সামিয়া দুজনেই একটা সিটে ঘুমিয়ে পড়েছে। আমি অন্য একটা সিটে গিয়ে শুয়ে পড়ি। আমার চোখটা লেগে আসে স্যার, ঘুমিয়ে যাই। ঘুম যখন ভাঙে তখন দেখি আমার হাতে একটা রক্তাক্ত ছুরি। রুমটা এলোমেলো হয়ে আছে। সিটের মধ্যে দেখি আম্মুর লাশ, ফ্লোরে সামিয়ার লাশ। আমি তাড়াতাড়ি উঠে আম্মুর কাছে যাই। আমি তখনও কিছু বুঝে উঠতে পারছিলাম না। কিছু বুঝে ওঠার আগেই দরজা দিয়ে একজন নার্স ঢুকে চিৎকার করে আওয়াজ করলো। ব্যাস, তারপর তো আপনি সব জানেন। আমি খুন করিনি মেহরাব স্যার, বিশ্বাস করুন আমি কিছু করিনি। আমি তো আমার আম্মুকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতাম। কথাগুলো শেষ করে রাজু আবারও কান্না শুরু করলো। আমি বুঝতে পারছিলাম এখানে রাজু কিছু করেনি। রাজু ঘুমিয়ে থাকার সময় কেউ এসে খুনটা করেছে। কিন্তু এত কিছু হলো রুমের ভিতর আর রাজু কিছুই টের পেল না।
অবাক কণ্ঠে আমি বললাম, তুমি বলছো তোমার আম্মু এবং স্বামীয়া একই বেডে ঘুমিয়েছিল, কিন্তু আমরা স্বামীয়ার লাশটা ফ্লোরে পাই। এটার মানে হচ্ছে খুনির সাথে স্বামীয়ার হাতাহাতি হয়েছিল, যার জন্য স্বামীয়াকে ফ্লোরের মধ্যে খুন করা হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, কেউ তোমাদের কেবিনে এসে তোমার আম্মুকে খুন করলো, নোংরামি করলো, স্বামীয়ার সাথে হাতাহাতি হলো, তারপর স্বামীয়াকেও খুন করলো, অথচ তুমি কিচ্ছু টের পেলে না। এটা কিভাবে সম্ভব? রাজু ঢোক গিলে ভীত কণ্ঠে বলল, আমি চোখ খোলার পর এটাই ভাবছিলাম স্যার। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। এত কিছু হলো অথচ আমি টেরই পাইনি। কিন্তু আমার ঘুম খুবই পাতলা স্যার। কোনো কিছুর হালকা শব্দ পেলেই আমার ঘুমটা ভেঙে যায়। কিন্তু ওই রাতে এমন কিছু হয়নি। এটা কিভাবে হলো আমি জানি না। রাজুর সাথে আর কোনো কথা বাড়লাম না, কিন্তু আমি নিশ্চিত এই ভয়ানক খুনটার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে, যেটা আমাকে জানতেই হবে। অনেকগুলো প্রশ্ন এখন মাথার ভিতর নাড়াচাড়া করছে। দুইজন নারীকে খুন করলো কেন? একই রুমে রাজু থাকা সত্ত্বেও রাজুকে খুন করলো না কেন? আরিফ সাহেব এসে মেয়ের এই অবস্থা দেখেও হসপিটালে থাকলেন না কেন? আরিফ সাহেব কি খুনটা করেছেন, নাকি রাজুর কোনো শত্রু, নাকি অন্য কেউ? সবচাইতে বড় প্রশ্ন যে কেউ খুন করে লাশের সাথে শারীরিক সম্পর্ক করবে কেন? উত্তরগুলো আমাকে খুঁজে বের করতেই হবে। আর আমি নিশ্চিত প্রতিটা প্রশ্নের উত্তর ওই হসপিটালেই পড়ে আছে। থানা থেকে বের হয়ে কনস্টেবল আসিফকে কল দিলাম, ধরল। আমি বললাম, আসিফ, যেভাবেই হোক ফরেন্সিক এবং পোস্টমর্টম রিপোর্টটা আমি তাড়াতাড়ি চাই। আর তুমি মায়া হকের স্বামী আরিফ সাহেবের সম্পর্কে একটু খোঁজ নাও। আমার মনে হচ্ছে ওনার সাথে এই খুনটা ভীষণভাবে গভীর সম্পর্ক রয়েছে। ঠিক আছে স্যার, আমি খোঁজ নিচ্ছি। আসিফের সাথে কথা শেষ করে রওনা দিলাম। উদ্দেশ্য হসপিটাল। হসপিটালে পৌঁছে ডাক্তার শামীমকে বললাম, আপনাদের তো পুরো হসপিটালে সিসিটিভি লাগানো আছে, তাই না? আমি কি ওই রাতের ফুটেজগুলো দেখতে পারি? জি স্যার, অবশ্যই, আমার সাথে আসুন। ডাক্তার শামীমের পিছন পিছন একটা রুমে ঢুকলাম। সিসিটিভি রুম। ফুটেজগুলো দেখা শুরু করলাম। আমার নজর শুরুতেই একটা জিনিসে আটকে গেল। সন্ধ্যায় যখন মায়া হক এবং তার মেয়ে স্বামীয়াকে নিয়ে হসপিটালে আসেন, তখন ওনার গলায় একটা চেন ছিল, হাতে চুড়ি ছিল, সম্ভবত সোনার। কিন্তু যখন আমরা মায়া হকের লাশ পাই, তখন ওনার গলা এবং হাত খালি ছিল, চেন চুড়ি কিছুই ছিল না। তাহলে এগুলো গেল কোথায়? খুন কি তাহলে এগুলোর জন্য হয়েছে? চিন্তিত চেহারা নিয়ে ফুটেজ দেখতে থাকলাম। রাত 9টায় আরিফ সাহেব আসলেন। কিছু সময় পর আবার কেবিন থেকে বের হয়ে গেলাম। রাত 10টায় রাজু কেবিন থেকে বের হলো, তার মায়ের সাথে চিল্লাচিল্লি করে। রাজু কেবিনে ফিরে আসলো রাত 12টায়। কিন্তু মায়া হকের কেবিনে রাজু বের হওয়ার পর রাত 10টায় এবং 11টায় আরও দুজন মানুষ আসলেন। ওনারা কারা? আমি ফুটেজ দেখতে লাগলাম। হুট করেই রাত 12টায় সবগুলো ক্যামেরা অফ হয়ে গেল। কি অদ্ভুত, কি আশ্চর্য! ডাক্তার শামীমকে বললাম, এটা কি হলো? হুট করে সবগুলো সিসিটিভি অফ হলো কিভাবে? ডাক্তার শামীম আমতা আমতা করে বললেন, না মানে স্যার, আসলে ক্যামেরাগুলোতে কিছু একটা প্রবলেম হয়েছিল হয়তো। রাত অনেক হওয়ায় আমরা তখন আর কিছু করতে পারিনি। আজকে সকালেই এগুলো ঠিক করিয়ে নিই। আপনার কাছে বিষয়টা অবাক লাগছে না? মানে যে রাতেই খুন হলো ওই রাতেই সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে গেল? ডাক্তার শামীম আমার কথার কোনো উত্তর দিলেন না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আমার মাথায় তখন 3টে প্রশ্ন ঘুরপাক করছে। 1, মায়া হকের অলংকারগুলো কোথায়? 2, রাজু কেবিন থেকে বের হওয়ার পর যে 2জন মায়া হকের কেবিনে ঢুকলো তারা কারা? 3, সিসিটিভি হুট করে অফ হয়ে যাওয়ার কারণ কি? প্রশ্নগুলো মাথায় ঘুরঘুর করছে। ঠিক এমন সময় আমার মোবাইলের রিংটা বেজে উঠল। আমার স্ত্রী মিহির কল। কলটা ধরার সাথে সাথে মিহি চিল্লিয়ে উঠল, মেহরাব, কি প্রয়োজন ছিল আমাকে বিয়ে করার? তোমার কাজের সাথেই তো বিয়ে করে সংসার করতে পারতে। সারা বছর তো কাজ নিয়ে বিজি থাকো, অন্তত আজকে আরশিতার জন্মদিনে ফ্রি থাকা যেত না? তুমি থাকো তোমার কাজ নিয়ে, আর কখনো বাসায় আসবে না বলে দিলাম। মিহি শোনো, মিহি। মিহি রাগ করে ফোনটা কেটে দিল। আসলে আমারই দোষ। থানা আর হসপিটাল দৌড়াদৌড়ি করতে গিয়ে ভুলেই গেছিলাম আজকে আমার একমাত্র মেয়ে আরশিতার জন্মদিন। ডাক্তার শামীমকে বললাম, সিসিটিভি ফুটেজ দেখে এখন অনেকগুলো প্রশ্ন বের হলো, যেই প্রশ্নগুলো স্পষ্ট বলে দিচ্ছে রাজু খুনি না। আমি কি এই ফুটেজগুলো নিয়ে যেতে পারি? অবশ্যই স্যার, আপনার আরও কোনো হেল্প লাগলে আমাকে বলবেন, আমরা আপনাকে সব ধরনের হেল্প করব। জি ধন্যবাদ। ফুটেজগুলো নিয়ে আরশিতার জন্য গিফট কিনে বাসায় চলে আসলাম। আজকের দিনটা আমার মেয়ে আরশিতার জন্য। পরদিন সকালে টেবিলে বসে নাস্তা করছি, ঠিক এমন সময় আমার কাছে একটা কল আসলো। কনস্টেবল আসিফের কল।
ধরলাম। আসিফ বলল, মেহরাব স্যার, রিপোর্টগুলো মাত্রই হাতে পেলাম। খুন করার অস্ত্রে রাজুর আঙুলের ছাপ ছাড়া অন্য কারোর ছাপ পাওয়া যায়নি, এবং খুন করার আগে মায়া হকের সাথে কেউ কোনো জোর করেনি এটাও নিশ্চিত। খুন করার পরই নোংরামি করা হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট কথা স্যার, মায়া হকের গলা, হাত, গাল এসব কয়েকটা জায়গায় রাজুর ছাপ পাওয়া গেছে, অন্য কারণ না। কনস্টেবল আসিফের কথা শুনে কিছুটা ভ্যাবাচাকা হয়ে চুপ করে বসে রইলাম নিঃশব্দে। এটা কিভাবে সম্ভব? তাহলে রাজুই কি খুনি? কনস্টেবল আসিফকে বললাম, ফাইলটা আমার টেবিলে রাখো, আমি আসছি। নাস্তা শেষ করে ফুটেজগুলো নিয়ে তাড়াতাড়ি থানায় আসলাম। রাজুকে দেখলাম দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। সম্ভবত রাতে ঘুমায়নি। রাজুর সাথে কোনো কথা বললাম না। টেবিলে রাখা পোস্টমর্টেম এবং ফরেন্সিক রিপোর্টটা নিজেই একবার চেক করলাম। সবগুলো প্রমাণ আগে থেকেই রাজুর বিরুদ্ধে ছিল। এখন আবার এই রিপোর্টগুলো, তাহলে কি রাজুই এরকম ভয়ানকভাবে খুন করেছে? ভাবতে পারছি না। মাথায় হাত দিয়ে এসব 7-5 ভাবছি, ঠিক এমন সময় আমার মোবাইলের রিংটা বেজে উঠল। দেখলাম আমার বেস্ট ফ্রেন্ড মুন্নার কল। সরি ডাক্তার মুন্না। মুন্না জার্মানির একটা হসপিটালে জব করে। মাথায় হাজারটা টেনশন নিয়ে মুন্নার কলটা ধরতে ইচ্ছে করলো না। রিং হতে হতে ফোনটা কেটে গেল। মিনিট খানেক পর আবারও মুন্নার কল। এবার ধরলাম। হ্যাঁ মুন্না বল, কি ব্যাপার মেহরাব? কল ধরেই হাই হ্যালো ছাড়া এমন কণ্ঠ? কিছু হয়েছে? আরে তেমন কিছু না। বল তুই। মেহরাব, আমি তোকে ছোট থেকেই চিনি, ঢং না করে বল কি হয়েছে। আরে দোস্ত, একটা ভয়ঙ্কর কেস। একটা মহিলার লাশের সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে। সবগুলো প্রমাণ বলছে মহিলার ছেলেটাই দোষী, কিন্তু আমার কাছে সেটা মনে হচ্ছে না। এটা নিয়েই টেনশন করছি। আমার কথাটা শুনে মুন্না কিছুক্ষণ চুপ করে রইল। খানিকক্ষণ পর তোতলাতে তোতলাতে বলল, কি বললি তুই? বললাম, একটা মহিলাকে খুন করে লাশের সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে, এবং সেই অপরাধের সব প্রমাণ তার ছেলের বিরুদ্ধে। আমার কথা শুনতে পাচ্ছিস না? মুন্না আবারও চুপচাপ, নিঃশব্দ। ওপাশ থেকে আমি কোনো আওয়াজ পাচ্ছি না। এবার খানিকটা বিরক্ত হয়ে বললাম, কথা বলতে না পারলে ফোন রাখ। মুন্না ভয়ার্ত কণ্ঠে ছোট করে পড়ল, নেক্রোফিলিয়া? পাগলের মতন কী সব ভাষা ইউজ করছিস? নেক্রোফিলিয়া কি? এটা একটা মানসিক রোগ মেহরাব। এই টাইপের ভয়ঙ্কর মানুষগুলো লাশের সাথে শারীরিক সম্পর্ক করে। শুধু তাই না, যাদের সাথে শারীরিক সম্পর্ক করে তাদের শরীর থেকে কিছু একটা নিজের কাছে স্মৃতি হিসাবে রেখে দেয়। মুন্নার কথাটা শুনে বুকের ভিতরটা ধড়ফড় করতে শুরু করলো। লাশের সাথে শারীরিক সম্পর্ক? এই ধরনেরও মানসিক রোগ হয়? কাঁপা কণ্ঠে বললাম, শরীর থেকে কিছু একটা নিয়ে নিজের কাছে রেখে দেওয়ার এটা মানে কি? মানে শরীরের কোনো অঙ্গ হতে পারে, হাত অথবা হাতের আঙুল, কান, পা, এসব কিছুই। আবার এটাও হতে পারে লাশের পরনের কাপড়, হাতের চুড়ি, আংটি, চেন। মুন্নার কথাগুলো শুনে আমার সব প্রশ্নের উত্তর যেন খোলসা হয়ে যাওয়া শুরু করলো। মায়া হকের শরীরে চুড়ি এবং চেন থাকলেও সেটা আমরা পাইনি। ভাবছিলাম হয়তো কেউ চুরি করেছে, কিন্তু এখন আমার কাছে সব পরিষ্কার। আমি বললাম, থ্যাংক ইউ দোস্ত, এখন তুই ফোনটা রাখ, আমি তোকে পরে কল দিচ্ছি। ওকে। মুন্নার সাথে কথা শেষ করে নেক্রোফিলিয়া সম্পর্কে আরেকটু ঘাঁটাঘাঁটি করতে লাগলাম। যেটা দেখলাম তা দেখে আমার হৃৎপিণ্ডের কম্পনটা আরও বেড়ে গেল। নেক্রোফিলিয়া, যেটাকে বলা হয় পৃথিবীর সবচাইতে ভয়ানক মানসিক রোগ। আমার বুকটা ধুকধুক করছে। দেশে এমন পৈশাচিক রোগ? দেশে এমন সিরিয়াল কিলার কে? আরিফ সাহেব, নাকি ওই দুজন মানুষের মধ্যে কেউ যারা দেখা করতে এসেছিল মায়া হকের সাথে? নাকি রাজু নিজেই? উত্তরটা আমাকে জানতেই হবে। নেক্রোফিলিয়ার ইতিহাস সম্পর্কে আমার আরেকটু জানার আগ্রহ বাড়ল। আমি ফ্রান্সের একটা ঘটনা পড়লাম। একটা মানুষ খুন করেছে, মাত্র একটা, তাও আবার তার স্ত্রীকে। কিন্তু প্রায় 100টা লাশের সাথে সে শারীরিক সম্পর্ক করেছে। শুধু তাই না, লাশের মাথা কেটে এনে তার নিজের কাছে রাখত। কাটা মাথায় লিখত, আমার বউ। কাটা মাথাটাকে সে নিজের বউ ভেবে গল্প করত, কথা বলতো। কিন্তু যখন লাশের মাথাগুলো কোনো উত্তর দিত না, সে রাগ করে কাটা মাথাগুলো আরও বীভৎস করে দিত। কতটা ভয়ঙ্কর ভাবা যায়। পরে তাকে কে আজীবনের জন্য মানসিক হসপিটালে পাঠানো হয়। এসব জানার পর আমার শরীরটা ঝিনঝিন করে উঠল। মুহূর্তেই মনে হলো শরীরে কোনো শক্তি পাচ্ছি না। দূর থেকে একবার রাজুর দিকে তাকালাম। ভয় লাগছে। এই রোগ হলে নিজের মাকে এভাবে খুন করাটা অসম্ভব না, কিন্তু পরক্ষণেই আমার মনে হলো এই ধরনের রোগী তো খুন করার পর লাশের কিছু জিনিস স্মৃতি হিসাবে রেখে নিয়ে যায়। মায়ার হকের চুড়ি, চেন, এগুলো নিয়ে গেছে, কিন্তু আমরা রাজুর কাছে এসব কিছুই পাইনি।
হসপিটালের কেবিনেও খুঁজে পাইনি। তার মানে রাজু খুনি হতে পারে না। আমি তাড়াতাড়ি হসপিটাল থেকে নিয়ে আসা সিসিটিভি ফুটেজগুলো নিয়ে রাজুর কাছে গেলাম। রাজুকে পুরো ভিডিও দেখালাম। বললাম, ভালো করে দেখো, শেষে যে দুজন মানুষ তোমার আম্মুর সাথে দেখা করতে এসছেন, ওনাদের চিনতে পারো কিনা। রাজু ফুটেজগুলো দেখে বলল, মেহরাব স্যার, রাত 10:30টায় যে মানুষটা এসেছিলেন উনি আমাদের আগের ভাড়াটিয়া ওসমান সাহেব। আমার নানা আম্মুর নামে 2টা ফ্ল্যাট সহ কয়েকটা জমি রেখে যান। এই ফ্ল্যাটে ওসমান সাহেবদের ভাড়া থাকতেন। থাকতেন মানে এখন আর থাকেন না? না স্যার, বছরখানেক আগেই ওনাকে আম্মু ফ্ল্যাট থেকে বের করে দেন। আসলে উনি আম্মুর দিকে খারাপ নজরে তাকাতেন। একদিন আম্মুকে খারাপ প্রস্তাব দেওয়ায় আম্মু রাগ করে ওনাদের বের করে দেন। ওসমান সাহেবের স্ত্রী কথাটা শুনে ওসমান সাহেবকে ডিভোর্স দিয়ে চলে যান। এতদিন পর ওসমান সাহেব আম্মুর সাথে দেখা করতে আসলে কেন আসলো বুঝতে পারছি না। হতে পারে সে প্রতিশোধ নিতে। বাদ দাও এসব, অন্যজনকে। স্যার, 11:30টায় যিনি এসছেন উনি করিম চাচা। আমাদের বাসায় আগে কাজ করতেন। কয়েক মাস আগে কাজ ছেড়ে গ্রামে চলে যান। কেন কাজ ছেড়ে চলে গেলেন সেটা আমি জানি না, কিন্তু উনি আম্মুর সাথে হসপিটালে দেখা করতে আসলেন কেন? দেখা করতে আসলেন কেন? রাজুর এই প্রশ্নটার ভিতরেই হয়তো সব রহস্য লুকিয়ে আছে। ওসমান সাহেব এবং করিম এই দুজনের সাথে খুনটার তো কিছু তো কানেকশন আছে নিশ্চিত। আমি রাজুকে বললাম, ওনারা কেন আসলেন এটার খোঁজ আমি নিয়ে নেব, তুমি চিন্তা করো না। রাজুর সাথে কথা শেষ করে চলে আসছি। ঠিক সময় রাজু পিছন থেকে ডাক দিল, মেহরা স্যার, একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার, ওনারা দুজন কেন আসলেন এটা তো আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত ওনারা এই দুজন খুনির সাথে জড়িত নয়। আমার সন্দেহ আরিফ সাহেবের ওপর। আপনি আরিফ সাহেবকে কেন ধরছেন না? ওনার স্ত্রী মেয়ে খুন হলো অথচ তার কোনো খবর নেই। উনি লাপাত্তা কেন? খোঁজ নিন স্যার, এই মানুষটাই আমার আম্মুকে খুন করেছে। আমি রাজুর কথার কোনো উত্তর দিলাম না। আসলেই তো, খুনের রাত থেকে একের পর এক আরিফ সাহেবকে কল দেওয়া হচ্ছে, নাম্বার সুইচ অফ। কোথায় গেলেন উনি? ওসমান এবং করিমের বিষয়টা পরে দেখা যাবে, আগে আরিফ সাহেবকে খুঁজে বের করাটা জরুরি। অনেক চেষ্টার পর আরিফ সাহেবকে খুঁজে পেলাম। উনি একা নয়, সাথে একজন নারী। জিজ্ঞেস করার পর জানতে পারলাম মেয়েটার নাম নিশি, আরিফ সাহেবের গার্লফ্রেন্ড। নিশিকে বললাম, তুমি জানতে না আরিফ সাহেব বিবাহিত? ওনার একটা মেয়ে আছেন। নিশি বলল, স্যার, ভালোবেসে ফেলেছি আরিফকে। তাছাড়া আরিফ আমাকে বলেছে খুব তাড়াতাড়ি ওদেরকে সরিয়ে আমাকে বিয়ে করবে। গত রাতেও বলেছিল আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব, ঝামেলা শেষ হয়ে যাবে। আমি জানি স্যার, ওই মহিলার সাথে আরিফ সুখী নয়। আরিফ আমাকে ভালোবাসে, আমিও আরিফকে ভালোবাসি। কিন্তু আপনি এখানে আসলেন কেন? আরিফ কিছু করেছে? আমি নিশির কথায় কোনো উত্তর দিলাম না। এই মেয়েটার সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই। কিছু না বলি ওখান থেকে আরিফকে ধরে থানায় নিয়ে আসলাম। আমার সামনে মাথা নিচু করে চুপচাপ বসে আছে আরিফ সাহেব, নিঃশব্দ। এমন একটা ভাব নিচ্ছেন যেন উনি কিছুই জানেন না। আমি বললাম, ওইখানে আপনার স্ত্রী আর মেয়ে খুন হয়ে গেল আর আপনি নষ্টামি করছেন, লজ্জা লাগে না? আরিফ সাহেব বড় বড় চোখে আমার দিকে তাকালেন। মনে হলো প্রচণ্ড শক খেয়েছেন। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, মানে কি বলছেন এসব? যা শুনলেন সেটাই বললাম। আপনি যেদিন রাতে ওনাদের সাথে দেখা করেন ওই দিন রাতে মায়া হক এবং আপনার মেয়ে স্বামীয়া খুন হয়। এখন আমাকে এটা বলুন, ওই রাত থেকেই আপনি লাপাত্তা কেন? আপনার নাম্বার সুইচ অফ কেন? আরিফ সাহেব কথাটা শোনা মাত্রই চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। ওনার চোখগুলো মুহূর্তেই টলমল করতে শুরু করলো। আমাকে বললেন, আমার মেয়ে মারা গেছে? কি অদ্ভুত! আরিফ সাহেব, আপনার স্ত্রীও কিন্তু খুন হয়েছে। ওনার কথা কিছু জিজ্ঞেস না করে মেয়ের মারা যাওয়ার খবর শুনে অবাক হলেন? বাদ দিন এসব। আমাকে এটা বলুন, ওই রাতে আপনি হসপিটালে এসেই চলে গেলেন কেন? সেই সাথে ওই রাত থেকে আপনার নাম্বার সুইচ অফ কেন? কোথাও এরকম নয় তো আপনি ওদের খুন করেছেন? আপনি নেক্রোফিলিয়াতে আক্রান্ত? আমার কথা শুনে আরিফ সাহেব রেগে গিয়ে চিল্লিয়ে শুরু করলেন, কি সব বাজে বাজে কথা বলছেন? নেক্রোফিলিয়া কি? আর আমি কেনই বা আমার স্ত্রী মেয়েকে খুন করতে যাব? রাতে আমি হাসপাতালে থাকিনি, কারণ স্বামীর অসুখটা ততটা বড় ছিল না, সামান্য ব্যথা ছিল বুকে। আর তাছাড়া আমার গার্লফ্রেন্ড নিশির সাথে ওই রাতেই আমার আসার প্ল্যান ছিল। আসার পথে আমার মোবাইলটা চুরি হয়ে যায়, এর জন্য আমার নাম্বারটা সুইচ অফ ছিল। এখানে এত কিছু হয়ে গেছে আমি তো এসব জানতামই না। তাছাড়া হাসপাতালে তো আমার স্ত্রী আর মেয়ের সাথে রাজু ছিল। এই রাজুই হয়তো আমার স্ত্রী আর মেয়েকে খুন করেছে। হুম, রাজু কিছু করেনি, এটা নিশ্চিত। খুনটা আপনিই করেছেন। আর আপনার স্ত্রীকে খুন করার জন্য আপনার কাছে অনেকগুলো কারণ আছে। আপনি চাইছিলেন নিশি মানে আপনার প্রেমিকাকে বিয়ে করতে, এবং তাকে বলেও ছিলেন
খুব তাড়াতাড়ি সব ঝামেলা দূর করে তাকে বিয়ে করবেন। আপনি সেটাই করলেন। এমনিতে চাইলেই মায়া হককে ডিভোর্স দিয়ে আপনি আপনার প্রেমিকাকে বিয়ে করতে পারতেন, কিন্তু এরকম হলে মায়া হকের 2টা ফ্ল্যাট সাথে কয়েক কোটি টাকা জমি আপনার হাত ছাড়া হয়ে যেত। আর লাশ দেখলে তো আপনার মাথা ঠিক থাকে না, তাই খুন করার পর লাশের সাথেই নোংরামি করলেন। কিন্তু এটা বুঝতে পারছি না আপনার মেয়েকে খুন করলেন কেন। আমার কথা শুনে আরিফ সাহেব কিছু বলছেন না, রাগে ফুসফুস করছেন, মনে হচ্ছে এখনই কাউকে খুন করে দেবে। আমি আবার বললাম, রাগ না দেখিয়ে যেটা সত্যি সেটা স্বীকার করে নিন আরিফ সাহেব। আরিফ সাহেব প্রচণ্ড জোরে চিল্লিয়ে উঠলেন, কি স্বীকার করব আমি? কি বলবো? আমি বলছি না আমি খুন করিনি আমার স্ত্রী আর মেয়েকে। আমি ওই রাতে নিশির সাথে যাওয়ার জন্যই রওনা দিই এবং সকাল হওয়ার আগেই পৌঁছে যাই। আমি সারা রাত রাস্তায় ছিলাম। আপনি চাইলে আমি 1000টা প্রমাণ দিতে পারবো। আর কি বললেন? লাশের সাথে কি? কিরকম নোংরামি? আর আমার মেয়ের লাশের সাথে কে কি করেছে বলুন আমাকে। আরিফ সাহেব চিল্লাচ্ছেন। ওনার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই বিষয়ে ওনার কোনো ধারণা নেই। এটাই মানে হচ্ছে আরিফ সাহেব খুনটা করেননি। কিন্তু আরিফ সাহেব খুনটা না করলে আর কি করবে? এসব ভাবছি, ঠিক এমন সময় আমার ফোনটা বেজে উঠল। ডাক্তার শামীমের কল। ধরলাম। ডাক্তার শামীম বললেন, মেহরাব স্যার, এইমাত্র নার্স শারমিনের বাসা থেকে আমার কাছে কল এসছে। কেউ শারমিনকে খুন করে ফেলেছে স্যার। নার্স শারমিন সেই মেয়ে যে রাজুকে ছুরি হাতে দেখে সবার আগে চিৎকার করেছিল। আমার ভীষণ ভয় লাগছে স্যার, আপনি প্লিজ বাসায় আসুন, আমরা ওখানেই যাচ্ছি। ডাক্তার শামীমের কথা শুনে হতভম্ব হয়ে চুপ করে বসে রইলাম। কি হচ্ছে এসব? এটা নিশ্চিত যে নার্সের খুনের সাথে এই কেসের গভীর সম্পর্ক, একই সূত্রে গাঁথা। কিন্তু শারমিনকে খুন করবে কেন? কে এই সিরিয়াল কিলার? খুনি যেই হোক, আরিফ সাহেব না এটা নিশ্চিত। হতে পারে ওসমান কিংবা করিমের মধ্যে কেউ। 7-5 ভাবছি, ঠিক এমন সময় আমার কাছে আরও একটা কল আসলো। কনস্টেবল আসিফের কল। আসিফকে বলছিলাম ওসমান এবং করিম সম্পর্কে খোঁজ নিতে। কলটা ধরলাম। আসিফ বলল, মেহরাব স্যার, আমি ওদের বিষয়ে খোঁজ নিয়েছি। করিম যে মায়া হকের বাসায় কাজ করত, ও এখন অন্য একটা বাসায় কাজ করে। কিন্তু স্যার, অবাক করা বিষয় হচ্ছে করিমের গ্রাম থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম মাঝে মধ্যেই তাদের গ্রামের স্থান থেকে লাশ চুরি হয়ে যায়। আর ওসমান সাহেব, যিনি মায়া হকের ফ্ল্যাটে ভাড়া থাকতেন, উনি এখন একলা অন্য একটা ছোট বাসায় ভাড়া থাকেন। ওনার স্ত্রী ওনার সাথে থাকেন না। কিন্তু ওসমান সাহেবকেও মাঝে মধ্যে অনেক লোক রাতে ওই স্থানের দিকে দেখতে যেতে থাকেন। কেন এটা কেউ জানে না। কনস্টেবল আসিফের কথা শুনে আমার বুকের ভিতর ধড়াম করে একটা আওয়াজ হলো। তাহলে কি ওসমান বা করিমের মধ্যে কেউ এই ভয়ঙ্কর খুনগুলো করছে? আসিফকে বললাম, তুমি ওসমান এবং করিমের বাড়ির সব জায়গা চেক করো। দেখো মানুষের অঙ্গ কিংবা চুড়ি কিংবা চেন এগুলো পাওয়া যায় কিনা। কিছু পেলে সাথে সাথেই আমাকে জানাও। সাথে করিম আর ওসমানকে যত তাড়াতাড়ি সম্ভব থানায় নিয়ে আসো। ঠিক আছে স্যার। কনস্টেবল আসিফের সাথে কথা শেষ করে তাড়াতাড়ি থানা থেকে বের হলাম। উদ্দেশ্য নার্স শারমিনের বাসা, যে মাত্রই খুন হয়েছে। আমি নিশ্চিত নার্স শারমিন জানতো এই ভয়ঙ্কর খুনের পিছনে কে আছে। হয়তো এটার জন্য তাকে খুনও করা হয়েছে। নার্সের বাসায় এসে পৌঁছালাম। দেখলাম গেটের সামনে ডাক্তার শামীম দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছেন। চেহারায় স্পষ্ট ভয়ের ছাপ। আমাকে দেখা মাত্র ডাক্তার শামীম দৌড়ে এসে বললেন, মেহরাব স্যার, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। একের পর এক খুন, কি হচ্ছে এসব স্যার? আমার ভীষণ ভয় লাগছে। ভয় পাবেন না, খুনি যেই হোক খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আপাতত চলুন শারমিনের লাশটা দেখে আসি। ভিতরে আসলাম। আমার সামনেই পড়ে আছে নার্স শারমিনের লাশ। লাশটা দেখে আমি মোটেও অবাক হইনি। একইভাবে খুনের পর লাশের সাথে শারীরিক সম্পর্ক। এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মায়া হক এবং শারমিনের খুনি একজনই। কিন্তু কে করছে এসব? করিম নাকি ওসমান? এই দুজন ছাড়া তৃতীয় কারোর উপর আঙুল তোলার কোনো সুযোগ নেই। আমি নিশ্চিত খুনি এই দুজনের মধ্যেই কেউ। শারমিনের লাশটা পোস্টমর্টেম করার জন্য পাঠিয়ে থানায় চলে আসলাম। আপাতত করিম এবং ওসমানকে ধরে থানায় নিয়ে আসাটা জরুরি। ওসমানকে ধরে থানায় নিয়ে আসলাম। অবশ্য ওসমানকে ধরতে মোটেও খোঁজাখুঁজি করতে হয়নি, সে তার বাসাতেই ছিল। ওসমান মায়া হকের আগের ভাড়াটিয়া, যার তীব্র রাগ ছিল মায়া হকের ওপর। রাগ থেকে হয়তো মায়া হককে এরকম ভয়ঙ্কর খুন করতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মায়া হকের মেয়ে সামিয়া এবং নার্স শারমিনকে খুন করলো কেন? এটা এখনো পরিষ্কার না। তার চাইতেও অবাক করা বিষয় হচ্ছে,
এই মানুষটাকে দেখে কোনো দিক থেকেই এমন ভয়ঙ্কর খুনি মনে হচ্ছে না। এই মানুষটা তো এরকম ভয়ঙ্কর নোংরা খুন করবে ভাবতেই পারছি না। আমি কথা বলা শুরু করলাম। তো নেক্রোফিলিয়ায় আক্রান্ত ওসমান সাহেব কেমন আছেন? আমার কথার কোনো উত্তর দিলেন না তিনি। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন আমার দিকে। খানিকক্ষণ পর বললেন, নেক্রোফিলিয়া কি স্যার? কোনো বড় অপরাধের নাম নাকি? কথাটা শুনে আমি ফিক করে হেসে উঠলাম। বললাম, বাদ দিন এসব। আমাকে এটা বলুন, মায়া হক এবং ওনার মেয়ের স্বামীয়া যেদিন খুন হয় ওই রাতে আপনি হসপিটালে কি করছিলেন? অস্বীকার করার চেষ্টা করবেন না, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। কি অদ্ভুত! আমি অস্বীকার কেন করব স্যার? আমি হাসপাতালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ইদানিং আমার পেটের ডান সাইডে প্রচণ্ড ব্যথা অনুভব করি, ঠিক মতন দাঁড়াতে গেলে কষ্ট হয়। আমি এটার জন্যই ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আপনি চাইলে আমি সব রিপোর্ট দেখতে পারেন, অথবা ওখানে যে ডাক্তারকে দেখিয়েছি তার সাথেও কথা বলতে পারেন। আচ্ছা, বুঝলাম। কিন্তু আপনি মায়া হকের কেবিনে গেলেন কেন? এটা তো আমার মাথায় ঢুকছে না। স্যার, আমি যখন হসপিটাল থেকে বের হতে যাব ঠিক এমন সময় দেখলাম রাজু একটা কেবিন থেকে বের হলো। রাজুকে দেখে আমার মনে হলো হয়তো রাজুর আম্মা মায়াও আছে এখানে। আসলে আমার ভিতর আমার করা পাপের জন্য প্রচণ্ড অপরাধবোধ কাজ করছিল। কিরকম জঘন্য মানুষ ছিলাম আমি, ভাবতেও ঘৃণা লাগে। আমার পাপের জন্য আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেছে। আমি ভাবলাম মায়ার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। এজন্য আমি ওই কেবিনে যাই। গিয়ে দেখি মায়া তার মেয়ে সামিয়াকে নিয়ে একটা বেডে বসে আছে। আমি মায়ার কাছে গিয়ে আমার পাপের জন্য ক্ষমা চাই। মায়াও আমাকে ক্ষমা করে দেয়। তারপর আমি হসপিটাল থেকে সরাসরি বাসায় চলে আসি। ওসমান সাহেবের কথা শুনে আমি খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। হতে পারে উনি সত্যি বলছেন, আবার হতে পারে আমাকে বোকা বানাচ্ছেন। ঠিক বুঝে উঠতে পারছি না। আমি বললাম, ওকে, আপনার সব কথা বিশ্বাস করে নিলাম, কিন্তু আমাকে এটা বলুন, প্রায় রাতে আপনাকে ওই স্থানের দিকে যেতে দেখা যায়। অনেকজন সাক্ষী আছে এই বিষয়টায়। রাতের অন্ধকারে ওই স্থানে গিয়ে কি করেন? লাশের সাথে নোংরামি? আমার কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন ওসমান সাহেব। রাগী কণ্ঠে বললেন, ছি, কিসব বলছেন? আমার সম্পর্কে এত খোঁজ নিলেন, কিন্তু এটা জানলেন না যে আমার আম্মা 4 মাস আগে মারা গেছে? আমি প্রচণ্ড ভালোবাসি আমার আম্মাকে। রাত হলে বিছানায় ঘুমাতে পারি না। মনে হয় ওই অন্ধকার জায়গায় আমার আম্মা কিভাবে থাকবেন, কিভাবে ওই অন্ধকারে এলাকায় ঘুমাবেন। এজন্য প্রায় রাতে আমি আম্মার স্মৃতির কাছে যাই। অনেক রাত ওখানেই কাটিয়ে দিই। নিজের ভুল আর পাপের জন্য কান্নাকাটি করি। আপনার মা মারা গেছেন এজন্য যান? জি স্যার। আপনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। বিশ্বাস করুন, আমার কথায় বিন্দুমাত্র মিথ্যে নেই। আমি কোনো কথা মিথ্যা বলিনি। ওসমান সাহেবের সাথে আর কোনো কথা বাড়ালাম না। ওনাকে ছেড়ে দিয়ে ওনার সম্পর্কে আরেকটু ভালোভাবে খোঁজ নিলাম। আসলেই সব সত্যি বলেছেন। ওই দিন হসপিটালে উনি ডাক্তার দেখাতেই গিয়েছিলেন। ওসমান সাহেবের মা মারা গেছেন 4 মাস আগে। মা মারা যাওয়ার পর ওসমান সাহেব পুরোপুরি বদলে গেছেন। সহজ বাংলা ভাষায় এখন তাকে ভালো মানুষ বলা যায়। এটার মানে হচ্ছে ওসমান সাহেব এই ভয়ঙ্কর খুনগুলো করবেন না। তাহলে খুনিটাকে? আমার হাতে সির্ফ একজন, করিম, যে মায়া হকের বাসায় আগে কাজ করত। করিম সম্পর্কে একটু খোঁজ নেওয়ার পর জানতে পারলাম করিম মায়া হকের বাসা থেকে কাজ ছেড়ে দিয়েছিল কেন। করিমের একটা মেয়ে আছে, ফাতিমা, বয়স 9। কয়েক মাস আগেই ফাতেমা একটা হসপিটালে মারা যায়। শুধুমাত্র টাকার অভাবে কিডনির অপারেশন করা হয়নি এজন্য। পাশের ফ্ল্যাটে কাজ করা ছেলেটার কাছে যখন বিষয়টা জানতে চাইলাম, তখন ছেলেটা বলল, স্যার, করিম ভাই বহুত কান্নাকাটি করে মায়া ম্যাডামের কাছে কয়েছিল টাকা দেওয়ার জন্য, কিন্তু মায়া ম্যাডাম টাকা দেয় নাই। এতগুলান টাকা নাকি উনি দিতে পারবেন না। করিম ভাই আমার কাছে এসে বহুত কান্নাকাটি করছে। আমিও গরিব মানুষ স্যার, কি করবো? বেচারা মাইয়াটারে বাছাইতে পারে নাই। তারপর এই বাসায় আর কাজ করে নাই। আমি স্পষ্ট বুঝতে পারলাম মায়া হকের ওপর করিমের রাগ থাকাটা অস্বাভাবিক কিছু না। আর এই ধরনের রোগীরা রাগ থেকে যা ইচ্ছে তাই করতে পারে। হয়তো এই ভয়ঙ্কর খুনগুলো করিমই করেছে। করিমকে ধরে থানায় নিয়ে আসলাম। করিমকে খুঁজে বের করতে একটুও কষ্ট হয়নি। 2 মাস ধরে সে নতুন বাসাটায় কাজ করছে, ওখান থেকেই ধরেছি। আমি করিমের চেহারার দিকে একবার ভালোভাবে তাকালাম। ভীত চেহারায় চুপচাপ বসে আছে। কথা বলা শুরু করলাম। তো করিম মিয়া, মায়া হকের ওপর প্রতিশোধ তো খুব ভয়ঙ্করভাবেই নিলেন। এবার এটাও বলে দাও, সামিয়া এবং নার্সকে খুন করলে কেন? কথাটা শুনে করিম মিয়া যেন চমকে উঠল। চেহারায় পাহাড় পরিমাণ ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রচণ্ড ভয়ার্ত কণ্ঠে করিম বলল, কি কইতেছেন স্যার এগুলা?
আমি কোনো খুন-টুন করিনি। সব খুনিই এটা বলে। তুমি যদি খুন নাই করে থাকো, তাহলে ওই রাতে হসপিটালে মায়া হকের কেবিনে কি করছিলে? তোমার এলাকার স্থান থেকে লাশ চুরি হয়ে যায় কোথায়? তুমি খুনগুলো করেছো? তুমি লাশের সাথে এসব নোংরামি করেছো? স্বীকার করে নাম করিম মিয়া। অন্যথায় কিভাবে স্বীকার করাতে হয় আমরা ভালো করেই জানি। আমার কথাগুলো শুনে করিম মিয়া হু হু করে কান্না শুরু করলো। কান্নার মধ্যেও চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। করিম মিয়া কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, স্যার, আমি কিছু করিনি, আমারে ছাইড়া দেন স্যার। ওই রাতে তো আমি আমার নতুন বাসার মালিকের খাবার নিয়ে হাসপাতালে গেছিলাম। মায়া ম্যাডামের পাশের কেবিনে এখন উনি ভর্তি আছেন। ওনার কি একটা অপারেশন হয়েছে স্যার। ওই দিন খাবার দিতে আসার পথে আমি জানালা দিয়ে দেখলাম সামিয়া মানে মায়া ম্যাডামের মাইয়া শুয়ে আছে। আমারও তো সামিয়া ম্যাডামের মতোই একখান মাইয়া ছিল স্যার। তাছাড়া আমি সামিয়া ম্যাডামরে নিজের মেয়ের মতনই দেখতাম। সামিয়া ম্যাডামরে জানালা দিয়া দেখা আমি তাড়াতাড়ি কেবিনে যাই। গিয়ে দেখি সামিয়ার পাশে মায়া ম্যাডাম বসে কান্নাকাটি করতাছে। আমাকে দেখা কান্না করলেন, আমার কাছে মাপ চাইলেন, কইলেন আমি যেন তাকে মাপ কইরা দিই। আমার মেয়ের মরার জন্য উনি নিজেকে দোষ দিচ্ছিলেন স্যার। আমি কইলাম, আমার মেয়ের মরণ হয়তো এইভাবেই লেখা ছিল, আপনার ওপর আমার আর কোনো কষ্ট নাই। তারপর উনি আমাকে অনেকগুলো টাকা দিতে চাইলেন, আমি আনিনি স্যার। এখন টাকা দিয়া আমি কি করুম? তারপর সামিয়া ম্যাডামরে দেখা আমি ওইখান থেকে আইয়া পড়ি। আর শর্মিন কে স্যার? আমি তো চিনি না তাকে। স্যার, আমারে ছাইড়া দেন, আমি কিছু করিনি। করিম ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তার চোখে পানিগুলো স্পষ্ট বলে দিচ্ছে সে সত্যি বলছে। তারপরেও আমি খুব করে চাই করিম দোষী হোক, কারণ করিম ছাড়া আমার হাতে আর কোনো মানুষ নেই। অন্য কারোর ওপর আঙুল তোলার কোনো সুযোগ নেই। আমি বললাম, আচ্ছা, বিশ্বাস করে নিলাম তুমি ওই দিন তোমার ব্যবসার মালিকের জন্য খাবার নিয়ে গেছিলে। এটাও মানলাম সামিয়াকে দেখে ওই কেবিনে গেছো। কিন্তু তোমার গ্রামের স্থান থেকে যে লাশের চুরির বিষয়টা, তোমাদের গ্রামের স্থান থেকে লাশ যায় কোথায়? তুমিই লাশের সাথে এসব নোংরামি করো। সত্যিটা বলে দাও। করিম কাঁদতে কাঁদতে বলল, স্যার, কি কোন এসব? আমাগোর গ্রামে লাশ চুরি হইতেছে ঠিক, কিন্তু এটা নিয়ে পুলিশরা আলাদা কাজ করছে স্যার। শুধু আমাদের না, পাশের গ্রাম থেকেও লাশ চুরি হইতাছে। শুনতাছি কোনো এক চক্র নাকি লাশ চুরি কইরা বড় দামে বেচা দেয়। তাছাড়া আপনি খোঁজ নিলে জানতে পারবেন মাইয়াগো লাশের চাইতে পুরুষদের লাশ বেশি চুরি হইতাছে। আমার কথা বিশ্বাস করেন স্যার, আমি এতটাও খারাপ লোক না। আসল খুনিরে না ধইরা আমার মতন অসহায় মানুষরে ফাঁসাইয়েন না স্যার, আমি গরিব মানুষ। করিম অবিরাম কান্না করে যাচ্ছে। প্রচণ্ড মায়া লাগছে ওর কান্না দেখে। আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি করিম চাচা মিথ্যে কথা বলছে। মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু মানুষের চোখ নয়। করিমকে ছেড়ে দিলাম। খোঁজ নিয়ে দেখলাম করিমের প্রত্যেকটা কথা সত্য, মিথ্যা বলেনি। এখন আমার নিজেকেই প্রচণ্ড অসহায় মনে হচ্ছে। কি হলো এসব? এত কষ্টের পর ফলাফল শূন্য। কিন্তু কেউ তো আছে ভয়ঙ্কর খুনগুলো করছে। আরিফ সাহেব না, ওসমান সাহেব না, করিম মিয়া না, তাহলে খুনিটাকে? এতদিন ধরে শুধু আমি সিসিটিভি ফুটেজটার ওপরই খুনিকে ধরার চেষ্টা করছি। ভুলটা হয়তো এখানেই। সিসিটিভি থেকে বেরিয়ে এসে আবার নতুন করে শুরু করতে হবে। মায়া হকের জীবনের পুরো ইতিহাসটা আমাকে জানতে হবে। মায়া হকের অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করার পর জানতে পারলাম উনি মেডিকেল পড়তেন। একটু খোঁজাখুঁজির পর ওনার কলেজ লাইফের একটা গ্রুপ ছবি দেখতে পেলাম। ছবিটার দিকে ভালোভাবে খেয়াল করতেই আমার বুকটা ধুক করে উঠল। ছবির কর্নারে ডক্টর শামীম দাঁড়িয়ে আছে। এটার মানে হচ্ছে ডক্টর শামীম আগে থেকেই মায়া হককে চিনতেন, কিন্তু আমাকে তো কখনো বলেননি এসব। কিছু গন্ডগোল আছে। মায়া হকের কলেজ লাইফের কয়েকজন বন্ধুর সাথে যোগাযোগ করলাম। তারা আমাকে বলল, স্যার, মায়াকে পাগলের মতন ভালোবাসতো শামীম। কোনো ছেলে মায়ার সাথে কথা বলা তো দূর, মায়ার দিকে তাকালে তার সাথে মারামারি শুরু করে দিত। শামীমের এসব পাগলামি মায়ার লাইফটা একদম বিরক্তিকর করে তুলেছিল। একদিন মায়া এসবের জন্য শামীমের সাথে কথা বলে, শামীমকে বোঝায়, কিন্তু শামীমের একটাই কথা, আমি তোমাকে ভালোবাসি। শামীমকে বোঝাতে না পেরে মায়া শামীমের গালে একটা থাপ্পড় মারে, ব্যাস। তারপর তো মায়া প্রচণ্ড ভয়ে দিন কাটাতে শুরু করে। পড়াশোনাও কমপ্লিট না করে বাবার কথা অনুযায়ী বিয়ে করে নেয়। এই পাগলটার জন্য আমরাও সবাই ভয়ে ভয়ে থাকতাম। কখন কি করে ফেলে এটার ঠিক ছিল না স্যার। আমার কাছে কেসটা আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু করলো। আমি ডাক্তার শামীম সম্পর্কে আরেকটু খোঁজ নিলাম। মেডিকেল পড়ার সময় প্রত্যেকটা স্টুডেন্ট শামীমকে ভয় পেত, অনেকে সাইকো বলে ডাকতো। মায়ার ওই থাপ্পড়ের পর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিল যে শামীমের সাথে কেউ কথা বলতে আসলে বা তার শরীরের সাথে ভুল করে কারোর টাচ হলে সে তাকে ভয়ানকভাবে মারধর করত। শামীমের বাবা রাজ্জাক সাহেব
ফ্রান্সে থাকেন, বড় বিজনেসম্যান। ছেলের এই অবস্থার কথা শুনে ছেলেকে তার কাছে ফ্রান্সে নিয়ে যান। ওখানে প্যারিসের একটি হসপিটালে তার মানসিক চিকিৎসা করা হয়। আমি বিষয়টি আর একটু নিশ্চিত হওয়ার জন্য ওই সময়ে প্যারিস হসপিটালের হেড ডাক্তার ক্লিনটনের সাথে যোগাযোগ করি। শামীমের নাম শুনতেই ডাক্তার ক্লিনটন বলেন, শামীম, ওই ছেলেটা? ও কি আবার কোনো লাশের সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছে? ডাক্তার ক্লিনটনের কথা শুনেই হাই ভোল্টেজের সফট খেলাম। বললাম, মানে? শামীম কি প্যারিসেও এগুলো? হ্যাঁ, আমরা একবার নয়, হাতে নাতে দুবার ধরেছি। সে লাশের সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছিল। শামীম নেক্রোফিলিয়াতে আক্রান্ত। আমরা তো তার পায়ে হাত বেঁধে চিকিৎসা করেছিলাম, কিন্তু আমরা তাকে পুরোপুরি সুস্থ করে তারপর হসপিটাল থেকে রিলিজ দিই। ও কি আবার নেক্রোফিলিয়া অ্যাটাক করেছে? ডাক্তার ক্লিনটনের কথা শুনে আমার কাছে বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, ডাক্তার সাহেব, কি কি কারণে নেক্রোফিলিয়া হতে পারে? বা এই রোগটা আবার কি কি কারণে ব্যাক করতে পারে? রাগ, ডিপ্রেশন, অতৃপ্ত যৌন জীবন, অনেক কারণেই নেক্রোফিলিয়া হয়ে থাকে। আবার এই ধরনের মানুষদের ভয়ঙ্কর পরিমাণ রাগ থাকে। যাদের ওপর তাদের রাগ হয় তারা ওই মানুষটার সাথে নোংরামি না করা পর্যন্ত শান্তি পায় না। হতে পারে এরকম কোনো মানুষকে দেখলেই নেক্রোফিলিয়া আবার অ্যাটাক হতে পারে। ধন্যবাদ ডাক্তার, আমি আপনাকে পরে কল দিয়ে সব বিস্তারিত বলছি। ওকে। ডাক্তার ক্লিনটনের সাথে কথা বলার পর একদম আমার কাছে পুরোটা পরিষ্কার হয়ে গেল। হসপিটালে সিসিটিভি বন্ধ হওয়া, নার্স শারমিনের খুন, এখন সব কিছুই পরিষ্কার। ডাক্তার শামীমকে ধরে থানায় নিয়ে আসলাম। আমার সামনে বসে আছেন ডাক্তার শামীম, নিঃশব্দ। হয়তো ধারণা করতে পেরেছেন ওনার সব খেলা আমি ধরে ফেলেছি। ডাক্তার শামীম ঢোক গিলে বললেন, আমাকে এখানে নিয়ে আসলেন কেন মেহরাব স্যার? খুনি কি ধরা পড়েছে? আমি খিকখিক করে হেসে উঠলাম। বললাম, অভিনয়টা বেশ ভালোই পারেন। হ্যাঁ, খুনি ধরা পড়েছে। উনি আমার সামনেই বসে আছেন। কথাটা শুনেই মুহূর্তেই ডাক্তার শামীমের চেহারাটা ভীত হয়ে গেল। আমার দিকে তাকিয়ে আবারও ঢোক গেলেন। কাঁপা কণ্ঠে বললেন, মানে কি বলছেন এসব? আমি মায়ার কলেজের গ্রুপের ফটোটাই ডাক্তার শামীমের সামনে রাখলাম। বললাম, আপনার কলেজ লাইফ থেকে শুরু করে প্যারিস হসপিটালের ডাক্তার ক্লিনটন পর্যন্ত সব কিছুই আমি জেনে গেছি। বাঁচার কোনো রাস্তা নেই। আপনাকে ভালো একটা পরামর্শ দিই, দোষ এখানেই স্বীকার করে নিন, অন্যথায় রিমান্ডে নিয়ে গেলে বুঝতেই তো পারছেন। ডাক্তার শামীম মাথা নিচু করে বসে রইলেন, কোনো কথা বলছেন না, একদম চুপচাপ। মিনিট খানেক পর আমি আবার বললাম, দোষ কি স্বীকার করবেন? ডাক্তার স্বামী চিল্লাইয়া উঠে বললেন, হ্যাঁ, আমি খুন করেছি ওদের, আমিই খুন করেছি। ওই দিন যখন মায়াকে হসপিটালে দেখলাম, আমি জানি না আমার মাথায় কি হলো, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল মাথার ভিতর। আমার মুহূর্তেই সেই আগের দিনগুলো মনে পড়ে গেল। অনেক বেশি ভালোবাসতাম মায়াকে, সবার সামনে বলেছিলাম আমার ভালোবাসার কথা, কিন্তু ও কি করলো? আমাকে সবার সামনে থাপ্পড় মারলো। বাদ দিলাম এসব। ভাবলাম ভালো একটা কেরিয়ার হওয়ার পর বিয়ের প্রস্তাব দিলে হয়তো মেনে যাবে। আমি পড়াশোনায় মন দিলাম। কিন্তু মায়া কি করলো? ও অন্য একটা ছেলেকে বিয়ে করে নিল। বিয়ের রাতেও আমি ওর বাসায় যাই, সবার সামনে কান্নাকাটি করে বলি যাতে আমাকে বিয়ে করে নেয়, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। মায়া কি করলো জানেন? সবার সামনে আমাকে আবারও থাপ্পড় মারলো। শুধু এটাই নয়, আমার মুখে থুতু দিয়ে বলল, তোর মতন সাইকোকে কে বিয়ে করবে? ওই দিন মায়াকে হসপিটালে দেখার পর আমি জানি না আমার কি হয়েছিল, আমি শান্তি পাচ্ছিলাম না। রাত 12টায় আমি হসপিটালের সমস্ত সিসিটিভি অফ করি। মায়ার কেবিনে যাই, দেখি মায়া এবং স্বামীয়া একটা বেডে ঘুমাচ্ছে, রাজু অন্য বেডে। আমি রাজুকে ঘুমের মধ্যেই অজ্ঞান করি। তারপর মায়ার ওপর আমার সমস্ত রাগ শেষ করি। ওই মেয়েটার আমার খুন করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু মায়াকে খুন করার সময় স্বামীয়া জেগে যায়, আমাকে দেখে ফেলে, বেড থেকে নেমে পালাতে চেষ্টা করে। তারপর আমি স্বামীয়াকেও খুন করে দিই। আমি খেয়াল করিনি জানালাটা খোলা ছিল। ওদের খুন করার সময় নার্স শারমিন আমাকে দেখে নেয়। আমি শারমিনকে অনেক টাকা দিয়ে আমার প্ল্যানে সামিল করি। যে ছুরি দিয়ে আমি খুন করি সেটা রাজুর হাতে ধরিয়ে দিই। শারমিনকে বলি ও যেন দরজার কাছেই দাঁড়িয়ে থাকে। রাজুর জ্ঞান ফিরলে সাথে সাথে যেন চিৎকার দেয়। সব কিছু ঠিক ছিল, কিন্তু এই শালির অল্পতে পেট ভরে না। আমার কাছে অনেকগুলো টাকা চেয়ে বসলো। আমি বুঝতে পেরেছিলাম যদি শারমিন বেঁচে থাকে তাহলে আমার আজীবন ব্ল্যাকমেল করবে। তাই আমি শারমিনকে খুন করে দিলাম। আর লাশ দেখলে আমি জানি না আমার কি হয়, আমি মাথা ঠিক রাখতে পারি না। ডাক্তার শামীমের কথা শুনে বড় বড় চোখে তাকিয়ে রইলাম। এখন ওর আগে ফুসফুস করছেন, মোটেও অনুতপ্ত নন। আমি বললাম,
শারমিন আপনাকে আজীবন ব্ল্যাকমেল করতো কিনা জানি না, তবে আমি এটা জানি আপনাকে আজীবন এখানেই কারাগারে থাকতে হবে। কনস্টেবল আসিফকে ডাক দিয়ে বললাম, রাজুকে ছেড়ে দাও আর এই ডাক্তার শামীমকে জেলের ভেতরে নিয়ে যাও। ঠিক আছে স্যার। বড় একটা নিঃশ্বাস নিলাম, চোখ বন্ধ করে চেয়ারে বসে আছি। এই দুনিয়াটা কত অদ্ভুত, কত রকমের মানুষ আছে আমাদের চারপাশে। চোখ বন্ধ করে এসব ভাবছি, ঠিক এমন সময় আমার মোবাইলটা বেজে উঠলো। আমার স্ত্রী মিহির কল। ধরলাম। মিহি বলল, সারাদিন আসামিদের সাথে থাকতে থাকতে তোমার মন বলে কিছু রয়েছে মেহরাব? আচ্ছা সত্যি করে বলো তো, মেহি নামে তোমার যে একটা বউ আছে, এটা কি তোমার মনে আছে? আমি ফিক করে একটা হাসি দিয়ে বললাম, তুমি আমার একমাত্র এমন একজন যাকে আমি আজীবন চাইলেও ভুলতে পারবো না। তুমি আমার এমনই একজন যাকে আজীবন চাইলেও ভুলতে পারবে না ইমন। মিহি অনেক জোরে হেসে উঠল, আনন্দের হাসি। কি ভয়ানক সুন্দর এই হাসি। ঠিক এই মুহূর্তে আমার মনের ভিতরেও অদ্ভুত এক আনন্দ কাজ করছে। এটা মিহির হাসি শুনে নাকি বড় একটা কেস সমাধান করে আমি জানি না। হুম, এক জীবনে সবকিছু জানতে হয় না। জীবনটা এভাবেই চলুক, চলতেই থাকুক। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।